আপনার 15,000 জেনুইন মেগাওয়াট উৎপাদন ক্যাপাসিটির বাইরে আমাদের এই নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব জ্বালানির উৎপাদন ক্যাপাসিটি তৈরি হচ্ছে প্রায় 2700 মেগাওয়াটের, এবং যেটার জন্য আপনার তেল পুড়তে হবে না, গ্যাস পুড়তে হবে না, ডিজেল পুড়তে হবে না। আপনি এটা বাংলাদেশের আলো বাতাস দিয়ে করবেন, সূর্য দিয়ে করবেন, পানি দিয়ে করবেন। তো সেই রকম একটা বিদ্যুৎ খাতে আমরা দেখেছি এই সরকার আসার পরে জ্বালানি উপদেষ্টা এই কাজগুলোকে স্থগিত করে দিয়েছে। 34টা কোম্পানি, অলমোস্ট প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি। এখানে চীনা কোম্পানি আছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি আছে, মালয়েশিয়ার আছে, সিঙ্গাপুরের আছে, এডিবির আছে, এবং বাংলাদেশের গত আমলের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরও কিছু কোম্পানি আছে, সেটা 4-5টা। কিন্তু অধিকাংশ কোম্পানির অধিকাংশ শেয়ার হচ্ছে বিদেশিদের, এবং প্রত্যেকটা কোম্পানি অলমোস্ট তারা আপনার ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। কেউ 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50, 60, 100 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে। সে এখানকার প্রযুক্তি সেট করবার জন্য সে এখানে জমি কিনেছে, প্রযুক্তি সেট আপ করা শুরু করেছে, কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারদেরকে চাকরি দিয়ে ফেলেছে। পুরো প্রসেস কিন্তু এখন চলমান। সেই রকম একটা চলমান পরিবেশ বান্ধব প্রকল্প গত কয়েক মাস আগে আমরা দেখলাম গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, পার্টিকুলারলি জ্বালানি উপদেষ্টা সবার কাজকে সাসপেন্ড করে দিল, স্থগিত করে দিল, কোনো কারণ ছাড়া, কোনো কারণ বলা হয়নি। তো এখন এবং অফিসিয়াল চিঠিও দেওয়া হয়নি যে আপনাদের কাজকে আমরা স্থগিত করছি, কেন করছি, কিসের ভিত্তিতে করছি, কি ভুল ত্রুটি হয়েছে, তার কিছুই বলা হয়নি। তো সেই প্রেক্ষিতে হচ্ছে যে আমরা বোধ করছি যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের মর্যাদা ধরে রাখবার প্রশ্নে এই বিষয়টা জাতির কাছে আমাদের কথা বলা দরকার এবং আপনাদের অ্যাটেনশনে আনা দরকার। আমরা বোধ করছি যে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত অনেকগুলো কারণে। কারণ এখানে বিদেশের বিভিন্ন দেশ জড়িয়ে গেছে এই চুক্তির সাথে। বাংলাদেশের প্রত্যেকটা এম্বাসি যাদের এখানে বিনিয়োগ আছে তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য চেষ্টা করবে। অতএব বাংলাদেশ সরকার কখনো এই দায় থেকে মুক্তি পাবে না। তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এখানে টাকা খরচ করে ফেলেছে, এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে। কোনো উপায় নাই এখান থেকে। এরা বাংলাদেশি আদালতে মামলা করে তারা টাকা নেবে, তারা বলে সিঙ্গাপুর থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতে অথবা যার যার দেশের বিনিয়োগ সেখানে বাংলাদেশের বিপক্ষে মামলা করে তারা এই টাকাটা আদায় করবে। এটার মাধ্যমে যেটা হচ্ছে, যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশে বিনিয়োগ করবার ব্যাপারে অনুৎসাহিত হবে। তারা বোধ করছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা ভালো দেশ না, ভালো পরিবেশ এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ থেকে বাঁচতে পারছেন না, ক্ষতিপূরণ প্লাস জরিমানা দুটো আপনাকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যখন পৃথিবীতে বিভিন্ন মামলা হবে সেই মামলার খরচ কিন্তু ট্যাক্সপেয়ারদের টাকায় বাংলাদেশকে চালাতে হবে। এটা শুধুমাত্র আপনার আমার কূটনৈতিক সম্পর্ককে হালকা করবে না, আমাদের রাজস্ব থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মামলাতে প্রতিনিধিত্ব করতে হবে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকাতে মামলা হয়েছে। তারা আমেরিকাতে একটা মিটিং এ গেছে, আপনার দাতা সংস্থাদের সাথে একটা মিটিং ছিল, সেখানে একটা আমেরিকা বেসড বিদ্যুৎ কোম্পানি তাদের বিরুদ্ধে প্রায় $31 বিলিয়ন জরিমানা এবং ক্ষতিপূরণের দাবি তুলে মামলা করেছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ সরকারকে সেখানে কোর্টে গিয়ে ডিফেন্ড করতে হয়েছে যে তাদেরকে যেন গ্রেফতার করা না হয়, যেহেতু তারা মন্ত্রী স্ট্যাটাসে আছে, তারা প্রিভিলেজ আছে রাষ্ট্রের, তাদেরকে গ্রেফতার করা হয়নি। তাহলে এইটা এই 34টা কোম্পানির ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, আগামী কয়েক মাসের মধ্যে ঘটবে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা বোধ করছি যে সরকারকে এই সিদ্ধান্ত থেকে উঠে আসতে হবে। সরকার যে কোর্সের মধ্য দিয়ে কোনো পরামর্শ ছাড়া, কোনো কনসালটেশন ছাড়া এখানে এই কাজগুলো করছে, এটাকে আমরা অন্যায্য মনে করেছি। ইতিমধ্যে আপনারা জাতীয় পত্রিকাগুলোতে দেখেছেন যে তারা বলছে যে প্রায় $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই খাতে এখন হুমকির মুখে আছে। $5 বিলিয়ন মানে হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা, দুইটা পদ্মা সেতুর টাকা এই খাতে, নবায়নযোগ্য জ্বালানির খাতে। সেজন্য আমরা বোধ করছি যে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারছি এবং স্টেক হোল্ডারদের সাথে যে মিটিং হয়েছে, শুধুমাত্র জ্বালানি উপদেষ্টার কারণে এই সিদ্ধান্তটা কার্যকর করা যাচ্ছে না। সচিব থেকে শুরু করে যারা যারা ডিপার্টমেন্টে আছেন তারা সবাই বোধ করছেন এই সিদ্ধান্তটা সঠিক না।
তো আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয়কে আহ্বান করছি যে দয়া করে রাষ্ট্রের স্বার্থে গোয়ার্তবি থেকে বেরোয় আসেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় না, আপনার রাগ অনুরাগের বিষয় না, এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত একটা বিষয়, বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত বিষয়, জনগণের স্বার্থের সাথে জড়িত বিষয়। যেই মুহূর্তে আমরা বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত কারণ সে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, সুন্দরবনের ক্ষতি করছে, যেই মুহূর্তে আমরা দাবি তুলছি যে আদানির সাথে অতি উচ্চমানের লুটপাটের বিদ্যুৎ আমদানি বন্ধ করতে হবে, আপনার বিকল্পটা কোথায়? আপনি কেন বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করছেন? এটা কোনোভাবে ন্যায্য হইতে পারে না। তো সেই প্রেক্ষাপটে এবি পার্টির পক্ষ থেকে আমরা আজকে 10 দফা দাবি আমরা সরকারের কাছে তুলে ধরছি যে তাদেরকে ইমিডিয়েটলি এই কাজগুলো করতে হবে, তা না হলে বাংলাদেশ রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা বোধ করছি। সেখানে আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে লেটার অফ ইন্টেন্টের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে তার প্রত্যেকটাকে আপনার কাজ শুরু করবার অনুমতি দিতে হবে ইমিডিয়েটলি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি, দেখেন কিভাবে সরকার কিছু দুই নম্বরই করতেছে এখানে, যে বাংলাদেশে সামিট গ্রুপ থেকে শুরু করে কুইক রেন্টাল অনেকেই কিন্তু আপনার এই কুইক রেন্টালের যে দুর্নীতি, এই দুর্নীতিতে জড়িয়ে আছে। বিলিয়নস অফ ডলার কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জের নামে তারা লুটপাট করেছে। সামিট গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে, ইউনাইটেড গ্রুপের ব্যাপারে তদন্ত চলছে না কেন? তাহলে একই অপরাধ করবার কারণে কারো কারো ব্যাপারে আপনি জবাবদিহিতা দাবি করছেন, কারো কারো ব্যাপারে জবাবদিহিতা আপনি দাবি করছেন না। কিসের ভিত্তিতে করছেন না, কেন করছেন না? দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যেই বাস্তবতাগুলো আছে, এই বাস্তবতাগুলোকে আপনি যদি চ্যালেঞ্জ বোধ করেন, যেখানে আপনার নেগোসিয়েশন করা দরকার, দর কষাকষি করা দরকার, প্রাইসিং এর ব্যাপারে কথা বলা দরকার, সেটা আপনি করেন। সেটা আপনি না করে মানে ব্ল্যাঙ্কেট সবার কোম্পানি সাসপেন্ড করে দিচ্ছেন, তাদেরকে আপনি ব্যবসা করতে দিচ্ছেন না, বিনিয়োগ করতে দিচ্ছেন না, এবং কোন স্টেক হোল্ডারদের মিটিং এ আপনি তাদের কথা শুনছেন না। সিপিডি পর্যন্ত একই কথা বলেছে। আপনারা যারা দেখেছেন নবায়নযোগ্য জ্বালানির উপরে সিপিডি এবং ডেইলি স্টারের যে প্রস্তাবনা ছিল, আমাদের মতো করেই তারা প্রস্তাব করেছে যে এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে আমরা বলেছি যে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে একটা যৌথ প্রকল্প আছে আপনার জামালপুরের ইসলামপুরে যমুনার চরে। সেখানে প্রায় 20,000 একর জমিতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সকল ফিজিবিলিটি টেস্ট করা হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে 5 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ ইমিডিয়েটলি 1 বছর পরে উৎপাদনে করা সম্ভব। কিন্তু সেই প্রকল্পটা কোনো কারণে, কোনো যৌক্তিক কারণ ছাড়া সরকার এগিয়ে নিচ্ছে না। এটা একটা বড় কারণ হচ্ছে এর পিছনে একটা দুর্নীতি আছে। আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টের আমলারা দুর্নীতিগ্রস্ত, তারা বিশ্ব ব্যাংক থেকে যেহেতু টাকা খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য বিশ্ব ব্যাংকের প্রজেক্টটা তারা হোল্ড করে দিয়েছে। কিন্তু আমরা বোধ করছি এবং আমরা যে এই যে প্রজেক্টটার ব্যাপারে যেটা জানলাম সেটা হচ্ছে যে এইটা পুরো পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট হবে। এখানে যেন নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত না হয়, প্রাণ প্রকৃতি পরিবেশের যেন ক্ষতি না হয়, এর প্রত্যেকটা মেজার হাতে নেওয়া হয়েছে। এবং এই প্রকল্পের মধ্য দিয়ে, এবং এটা একটা খালি জায়গা, আপনারা জানেন 4টা চর, তেমন কোনো জনবসতি নাই। তাহলে জনবসতি এলাকায় কিন্তু আপনার সরকারকে অ্যাকোয়ার করতে হলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। যেহেতু একটা চর খালি পড়ে আছে, সরকারের ব্যয় খরচ অনেক কম। বিশ্ব ব্যাংক জায়গা থেকে শুরু করে অনেক দেশ ইতিমধ্যে এখানে বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে এবং শুধু এই চরেই $20 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। 20,000 লোকের কর্মসংস্থান হবে এখানে। এবং যে সোলার প্যানেল বসায় দিবে, এই প্যানেলের মাঝখানে আপনার মাছ চাষ করা যাবে, পুকুর করা যাবে এবং সবজি শস্য চাষ করা যাবে। এখানে প্রায় 13,000 মানুষের আবাসিক মানে একটা ব্যবস্থাপনা তারা পরিকল্পনা করেছে। সব মিলিয়ে আমরা বোধ করছি যে এই প্রকল্পটা এগিয়ে দেওয়া দরকার। ফোর্থ হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে ইনকনসিস্টেন্সি যেটা আছে পলিসি ওয়াইজ, এইটা অ্যাড্রেস করা দরকার। যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে পরিবেশ বান্ধবে রূপান্তরিত হব, সেটা কিভাবে হব এটা তো আমাকে জানতে হবে। এই প্রস্তাবনাটা যদি আমার কাছে পরিষ্কার না থাকে, এটা রোড ম্যাপটা পরিষ্কার না থাকলে আমরা কাজটা করতে পারবো না। এরপরে হচ্ছে
আমাদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করছি, আপনারা জানেন যে সেচ মৌসুমে আমাদের ডিজেল চালিত প্রচুর সেচ পাম্প ব্যবহার করতে হয়। আমরা যদি সেচের পাম্পগুলোকে সোলারে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এখানে বিদ্যুৎ সাশ্রয় যেমন হবে, গ্যাস তেল করবার প্রয়োজন কমে যাবে, এবং এটা আমদানি করবার যে খরচ, আমদানি করবার মধ্য দিয়ে কিন্তু জ্বালানিতে আমাদের প্রচুর বিদেশি রিজার্ভের টাকা বাইরে চলে যাচ্ছে, আমাদের ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি এটা সোলার বেস করে ফেলতে পারি আমাদের এই প্রত্যেকটা জায়গাতে সাশ্রয় হবে বলে আমরা মনে করি। এরপরে একটা প্রস্তাব করছি, আমরা জানেন যে আমাদের এই যে লক্ষ লক্ষ বাড়ির ছাদ খালি পড়ে আছে, যদি আমরা গ্যাস এবং বিদ্যুৎ কোম্পানির সাথে এই ছাদের মালিকদেরকে দিয়ে যৌথ কোম্পানি ব্যবস্থাপনা করতে পারি, যে আপনি যৌথ প্রকল্পে এখানে বাগান করবেন, এখানে সোলার বসাবেন, তাহলে দেখবেন এখান থেকেও একটা বিল্ডিং থেকে যদি 1, 2, 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, দিন শেষে লক্ষ লক্ষ বিল্ডিং এর উৎপাদনটা মিলিত হলে কিন্তু এটা একটা বড় আয়োজন হবে, এবং সেক্ষেত্রে আমাদের তেল গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার জায়গাটা সেখানে প্রেসার কমে যাবে এবং রাষ্ট্রের টাকা সাশ্রয় হবে। একইভাবে আপনারা দেখছেন যে আমাদের লক্ষ লক্ষ গাড়ি চলছে রাস্তায়, ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে। সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি 2030-2035 এর মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে যাচ্ছে। সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরাও মনে করছি যে বাংলাদেশের সকল পরিবহন, ব্যক্তিগত গাড়ি সবকিছুকে রূপান্তরিত করে বৈদ্যুতিক কারের দিকে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে সোলার হচ্ছে একটা বড় জায়গা, এবং সারা দুনিয়াতে এই প্রকল্প আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখে আসছি অনেক দেশে। বাসের উপরটা পুরোটা হলো সোলার, এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে। অতএব আমার প্রতিটা দোতলা বাসের উপরে যদি আপনি সোলার করে দেন, সেটা বাংলাদেশের পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তিটা দেখভাল করে এই কাজটা করবার সুযোগ আছে বলে আমরা বোধ করছি। এরপরে হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি করবার জন্য যে সকল র ম্যাটেরিয়াল বাইরে থেকে আনতে হয়, ব্যবসা বান্ধব করবার জন্য, বিনিয়োগে প্রণোদনা দেওয়ার জন্য আমরা বোধ করছি তাদেরকে শুল্ক কমিয়ে দেওয়া দরকার। কোন ইনস্ট্রুমেন্টে হয়তো 0% শুল্ক করা দরকার, কোনটার ক্ষেত্রে হয়তো 1, 2, 5% করা যেতে পারে। সেক্ষেত্রে এটা আলোচনা করে ঠিক করা দরকার। তারপরে হচ্ছে যে আপনার ফিড এন্ড ট্যারিফ একটা পলিসি আছে রাষ্ট্রে, বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয়, যে আপনি স্পেশাল বিনিয়োগের জোন করবেন, ব্যবসায়ীদেরকে আপনি শুল্ক মুক্ত আয়োজন করতে বলবেন, আপনি তাকে ট্যারিফ কমায় দিবেন যেন সে এই প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে এবং প্রণোদনা বোধ করে। এরপরে হচ্ছে যদি আপনাকে আমদানি করতেই হয় বিদ্যুৎ আমাদেরকে, যেটা আমরা আদানি থেকে করতে চাই না, কিন্তু নেপাল এবং ভুটান কিন্তু আপনার জলবিদ্যুৎ তৈরি করছে, জলবিদ্যুৎ কিন্তু পরিবেশ বান্ধব। যদি আমার দেশে বিকল্প না থাকে, একান্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বলবো আমদানি করলে ফসিল ফুয়েলের বিদ্যুৎ আমদানি না করে নেপাল ভুটান থেকে যদি আপনি জলবিদ্যুৎ থেকে তৈরি করা বিদ্যুৎ আমদানি করতে পারেন, সেটা আমাদের পরিবেশের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশের জন্য এইটা ভালো হবে। এরপরে হচ্ছে যে বিদ্যুৎ স্টোরেজের একটা ব্যাপার আছে, আপনার সোলার থেকে বিদ্যুৎ স্টোর করাটা যে বিকল্প টেকনোলজি আছে সেটা করতে পারলে আমরা যেটা হবে, বাংলাদেশে রাশ আওয়ার, পিক আওয়ার যেটাকে বলি, পিক এবং অফ পিকের যে ইমব্যালেন্স থাকে সেই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব। এই 10 দফা প্রকল্পের ভিত্তিতে আমরা বলছি এবং দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে ইমিডিয়েটলি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পগুলো যেগুলো বাতিল করেছেন সেগুলো সচল করবেন, যেগুলোতে মনে করেন যে আওয়ামী লীগের মালিকানা আপনারা চান না, ফাইন, সেগুলো আপনারা আওয়ামী লীগের মালিকানা বিক্রি করে দিতে পারেন, অথবা যদি হয় টোটালটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেন। যেমন কোনো কোম্পানিতে হয়েছে, ধরেন সালমান এফ রহমান 10% মালিক, একটা চাইনিজ কোম্পানি অথবা বিদেশি কোম্পানি বাকি 90% এর মালিক, ওই কোম্পানিকে বলেন বাকি 10% কিনে নিতে। আনিসুল হক একটা কোম্পানি 5-10% এর মালিক, আপনি ওই বিদেশি কোম্পানিটাকে বলেন বাকি 5-10% কিনে ফেলতে, অথবা রাষ্ট্র ওখানে পার্টনার হয়ে যেতে পারে বাকি 10% এর। এরকম আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে 4-5টা কোম্পানিতে আছে তাদেরকে আপনি মালিকানা ট্রান্সফার করেন, অথবা ওনারশিপ ট্রান্সফার করেন, অথবা পার্টনারশিপে যান। তাদের উসিলায় তাদেরকে এক্সকিউজ দিয়ে কোনোভাবে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসে ফেলে দেওয়ার কোনো সুযোগ হতে পারে। এবং এই জ্বালানি খাতটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমিডিয়েটলি বছর খানেকের ভিতরে তারা প্রোডাকশনে আসতে পারবে। তাহলে তাদের কাজগুলো যদি আপনি বন্ধ করে দেন, আপনি 1 বছর পরে তো আপনি যে ক্ষতির মুখে পড়বেন,
আমাদের চাহিদার এগেইনস্টে, সেটা তো আমরা অন্য কোনো সোর্স থেকে মেটাতে পারবো না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিল পেমেন্ট না করার কারণে আদানি কিন্তু 1000 মেগাওয়াট আমাদেরকে এখন রপ্তানি করছে না। কিন্তু এইভাবে কয়লা আমদানির অভাবের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমাদের রামপাল বন্ধ থাকছে একটা প্ল্যান্ট, পায়রা বন্ধ থাকছে একটা দুইটা প্ল্যান্ট, এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা যদি নবায়নযোগ্যতে চলে যাই, সেখানে সারা দুনিয়ার কারো উপরে আমাদের ডিপেন্ডেন্সি নাই। আমার দেশের সূর্য, আমার দেশের বাতাস, আমার দেশের পানি, আমার দেশের সৌর, সবকিছু দিয়েই আমার এটা চলবে।